সালমান শাহ হত্যার মাস্টারমাইন্ড তথাকথিত রহস্য পুরুষ আজিজ মোহাম্মদ ভাই, যার নির্দেশে 1996 সালের 6 সেপ্টেম্বর ইস্কাটনের বাসায় গভীর রাতে সালমান শাহকে ইনজেকশন পুশ করে প্রথমে অচেতন করে দেয়া হয়। এরপরই নির্মমভাবে হত্যা করা হয় তাকে। এই ঘটনার আগেই সালমান শাহকে আজিজ মোহাম্মদ ভাই হুমকি দিয়েছিলেন, তোর আয়ু বেশি দিন নেই। বাংলাদেশের ইতিহাসে অন্যতম রহস্যজনক এই হত্যাকাণ্ডের আগেই সালমান শাহ আর আজিজ মোহাম্মদ ভাইয়ের মধ্যে বিবাদ বাধে। মূলত একটি পার্টিতে সালমান শাহের স্ত্রী সামিরাকে চুমু দেন আজিজ মোহাম্মদ ভাই এবং এই ঘটনা দেখে ফেলেন সালমান শাহ। এরপরই সালমান শাহ আজিজ মোহাম্মদ ভাইকে সজোরে থাপ্পড় মারেন। উনি আমারে বললো যে মনসুর, তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। কি কারণ হয়েছে? ওই তোর বাবির গালে কিস দিছে, দিকে তোর ভাই চর মারছে। আর ওই টাইমেই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিস। তার মতো একজন কুখ্যাত মাফিয়া ডন এই অপমান সহ্য করতে পারেননি। তখনই সালমানকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার হুমকি দেন। শুধুমাত্র সালমান শাহই নন, আরও একজন চিত্রনায়কের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এই আজিজ মোহাম্মদ ভাই। সালমান শাহকে দুনিয়া ছাড়া করার ঠিক 2 বছরের মাথায় 1998 সালের 18 ডিসেম্বর নির্মমভাবে হত্যা করা হয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। সোহেল চৌধুরীকেও দুনিয়া থেকে বিদায় করার মূল পরিকল্পনাকারী ছিলেন সেই আজিজ মোহাম্মদ ভাই। এই ঘটনার কারণে তাকে গ্রেফতারও করা হয়, কিন্তু প্রশাসন তাকে আটকে রাখতে পারেনি বেশি দিন। ব্যবসায়ী কিংবা সিনেমা প্রযোজক, আপনি তাকে যে পরিচয়ে চিনুন, বাস্তবে আজিজ মোহাম্মদ ভাই একজন মস্ত বড় মাফিয়া ডন, যার সঙ্গে সরাসরি সখ্যতা ছিল মুম্বাইয়ের কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমের। এই আজিজ মোহাম্মদ ভাই কেবলমাত্র 2জন চিত্রনায়ককেই দুনিয়া ছাড়া করেননি, তারই নির্দেশে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। 90-এর দশকে মাদক আর গুমের ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু এত অপরাধের সঙ্গে সরাসরি জড়িত থাকার পরও কেন তাকে সেভাবে আইনের আয়তায় আনতে পারেনি প্রশাসন, কিংবা এই মুহূর্তে আজিজ মোহাম্মদ ভাই কোথায় আছেন, সবকিছু খোলাসা করব আজকের ভিডিওতে। সাথে আছি শেখ আশিক। নাম আজিজ মোহাম্মদ ভাই, বাবার নাম মোহাম্মদ ভাই আর মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই। কি একটু খটকা লাগছে না? আজিজ মোহাম্মদের মতো তার বাবার নামের সঙ্গেও ভাই আছে, এতটুকু মেনে নেওয়া যায়, কিন্তু মায়ের নামের সঙ্গে আবার ভাই যুক্ত হলো কিভাবে? মনে প্রশ্ন জাগতেই পারে। অনেকে ধারণা করেন আজিজ মোহাম্মদ মস্ত বড় মাফিয়া হওয়ায় তাকে সম্মান করে অনেকে ভাই বলে ডাকতে ডাকতে একসময় নামের সঙ্গে ভাই উপাধি জুড়ে গেছে, কিন্তু ধারণাটা একেবারেই ভুল। ভাই কোনো উপাধি নয়, ভাই তাদের বংশ, অর্থাৎ এই বংশের নারী পুরুষ সবার নামের সঙ্গেই ভাই যুক্ত আছে। 1962 সালে পুরান ঢাকার আরমানিটোলায় জন্ম আজিজ মোহাম্মদ ভাইয়ের। জন্মসূত্রে তিনি একজন বাংলাদেশি হলেও বাস্তবে সে একজন ভারতীয়। কসাই নরেন্দ্র মোদীর গুজরাট থেকে 1947-এর দেশভাগের সময় তার বাপ দাদারা বাংলাদেশে চলে আসেন এবং এই সূত্রে তিনি মূলত বাংলাদেশি। আজিজ মোহাম্মদ ভাইয়ের পূর্বপুরুষরা আবার ভারতে আসেন পারস্য থেকে। তারা ছিলেন পারস্যের বাহাইয়ান সম্প্রদায়ের। এই বাহাইয়ান সম্প্রদায়ের লোকদের সংক্ষেপে বলা হয় বাহাই। ঠিক তারাই যখন পারস্য অর্থাৎ বর্তমান ইরান থেকে ভারতীয় উপমহাদেশে চলে আসে, তাদের সেই বাহাই পরিবর্তিত হয়ে যায় ভাই। আর সেখান থেকে আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবারের নারী পুরুষ সবার নামের সঙ্গেই যুক্ত হতে থাকে ভাই, অর্থাৎ তারা মূলত ভাই বংশের। আজিজ মোহাম্মদ ভাই এই নামটা শুনলে তাকে যত বড় মাফিয়া মনে হয়, বাস্তবে এর চেয়ে অনেক বেশি খতরনাক তিনি। 90-এর দশকে মদ, ক্যাসিনো, নারী আর পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন রাজধানী ঢাকাতে। কিন্তু এত অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও কখনোই প্রশাসন তার সঙ্গে সেভাবে টেক্কা দিতে পারেনি কিংবা বিচারের আওতায় আনতে পারেনি। এরই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব আজকের ভিডিওতে। আজিজ মোহাম্মদের ব্যক্তি জীবন সম্পর্কে একটু জানা যাক। পরিবারের সূত্রে তিনি ব্যবসা শুরু করেন। দ্রুত সময়ের মধ্যেই বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। বয়স অল্প, হাতে প্রচুর টাকা। এই সুযোগেই তিনি জড়িয়ে পড়েন মাফিয়া জগতের সঙ্গে। কালো অধ্যায় সম্পর্কে জানার আগে তার ব্যবসা সম্পর্কে একটু জানতে চাই। আজিজ মোহাম্মদ ঠিক কোন ধরনের পণ্যের ব্যবসা করতেন? মনে প্রশ্ন জাগতেই পারে, আজিজ মোহাম্মদ আসলে কোন ধরনের পণ্যের ব্যবসা করতেন, তার প্রতিষ্ঠানের নামই বা কি ছিল? 90-এর দশকে বেড়ে উঠেছেন যারা আমাদের মতো, তাদের কাছে একেবারে পরিচিত কিছু শব্দ।
অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বিস্কিট, ব্রেড কিংবা অলিম্পিক বল পেন বা এমবি ফিল্ম, এই শব্দগুলোর সঙ্গে খুব বেশি পরিচিত আমরা। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই সকল প্রতিষ্ঠানের মালিক একজনই, সেই আজিজ মোহাম্মদ ভাই। তখনকার একমাত্র অবলম্বন বিটিভিতে এই অলিম্পিক বল পেন কিংবা অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপন দেখেননি 90-এর দশকে বেড়ে ওঠা এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না। এতদিন আমিও জানতাম না যে আজিজ মোহাম্মদ ভাই মূলত এই অলিম্পিক ব্যাটারি, বিস্কিট, ব্রেড বা এমবি ফিল্মের স্বত্বাধিকারী বা মালিক। শুধু এতটুকুই নয়, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকংয়ে তার হোটেল ও রিসোর্টের ব্যবসা রয়েছে। একই সঙ্গে তিনি মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। 2019 সালেও তার ঢাকার বাসায় অভিযান চালিয়ে প্রশাসন বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় মিলেছে বিপুল বিদেশি মদ, সীসা বার এবং ক্যাসিনো সরঞ্জাম। মুম্বাইয়ের মাফিয়া দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের, আর সেই সম্পর্কের জেরেই ভারত থেকে বিপুল অস্ত্র আমদানি করেছেন এই মাফিয়া ডন। 90-এর দশকে এমবি ফিল্মের ব্যানারে সিনেমা প্রযোজনায় আসেন আজিজ মোহাম্মদ ভাই। তবে সিনেমার প্রতি ভালোবাসা নয়, তার ভালোবাসা ছিল সিনেমার সুন্দরী নায়িকাদের প্রতি। সেই মোহ আর একই সঙ্গে কালো টাকা সাদা করার পথ খুঁজে পান সিনেমা তৈরির মাধ্যমে, আর এই পথের মাধ্যমেই তার অপরাধ জগৎ হয় আরও সমৃদ্ধ। চলচ্চিত্র পরিচালক থেকে অভিনেতা কিংবা বিনোদন সাংবাদিক, সবার সঙ্গে সখ্যতা ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের। সবাই তাকে সম্মান করত। বাস্তবে এটা কোনো সম্মান ছিল না, ছিল ভয়। সবারই জানা ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত মাফিয়া জগতে কত লম্বা, আর সেই ভয় থেকে বাধ্য হয়েই তাকে সম্মান করতে হতো, তার কাছে মাথা নোয়াতে হতো সবাইকে। হোসেন মোহাম্মদ এরশাদের আমলে একবার গ্রেফতার হয়েছিলেন আজিজ মোহাম্মদ ভাই। মূলত বোম্বের নায়িকা রেখাকে নিয়ে দ্বন্দ্ব বাঁধে আজিজ মোহাম্মদ ভাই আর এরশাদের মাঝে। দুজনই পছন্দ করতেন রেখাকে, আর সেই দ্বন্দ্বের জেরেই আজিজ মোহাম্মদ ভাইকে এরশাদের নির্দেশে গ্রেফতার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রিন্স আব্দুল করিম আগা খানের সুপারিশে মুক্তি পান আজিজ মোহাম্মদ ভাই। বহু সিনেমার নায়িকা আর মডেলদের সঙ্গে সম্পর্ক ছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের। ঠিক একই সাথে তাদের মাধ্যমে তার ক্যাসিনো ব্যবসাও হয়ে ওঠে জমজমাট। একবার একজন পত্রিকার সম্পাদককে হত্যার অভিযোগও ওঠে আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেয়া হয়। আজিজ মোহাম্মদ ভাই তার জীবনে করা বহু বড় বড় অপরাধকে ধামা চাপা দিতে পেরেছেন, প্রশাসনের চোখে ধুলি দিতে পেরেছেন। কিন্তু 1996 সালে সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনার ধামা চাপা দেয়া সম্ভব হয়নি। সালমান শাহ হত্যার ঠিক 1 বছর পর অর্থাৎ 1997 সালে মামলার অন্যতম আসামি রেজভি স্বীকারোক্তি দেন যে ঠিক কিভাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশনায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় সালমান শাহকে, এবং তার সেই জবানবন্দি রেকর্ড করা হয়। সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর পর আরও একজন চিত্রনায়ককে হত্যা করেন আজিজ মোহাম্মদ ভাই। 1998 সালে নায়ক সোহেল চৌধুরীকে হত্যা করা হয় আজিজ ভাইয়ের পরিকল্পনায়। শোনা যায় বনানীর ট্রাম ক্লাবে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলতে থাকলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন নায়ক সোহেল চৌধুরী, আর এই প্রতিবাদ করতেই দ্বন্দ্ব বেঁধে যায় আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে। কারণ এই যে যত নষ্টামি কার্যক্রম সবকিছুই পরিচালনা করতেন এই মাফিয়া ডন আজিজ মোহাম্মদ। শেষ পর্যন্ত দেখা যায় যে সোহেল চৌধুরী তাদের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছেন, এবং একাধিকবার বাক বিতণ্ডা হওয়ার পর সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু বেশি দিন আটকে রাখা সম্ভব হয়নি। ওই যে মাফিয়াদের হাত অনেক লম্বা, তাদের ক্ষমতা অনেক, প্রশাসনের চেয়েও তারা পাওয়ারফুল, আর সেই পাওয়ার খাটিয়েই আজিজ মোহাম্মদ ভাই ঠিকই বের হয়ে যান কারাগার থেকে। এত বড় বড় অপরাধ সংগঠিত করার পরও বারবারই আইনের ফাঁক গলে বের হয়ে গেছেন আজিজ মোহাম্মদ ভাই। 90-এর দশকের অন্যতম ত্রাস, অথচ তার খুব বেশি ভিডিও ফুটেজ কিংবা ছবিও সামাজিক মাধ্যম কিংবা গুগলে সার্চ করে পাওয়া যায় না। ভারত থেকে আসা আজিজ মোহাম্মদ ভাইয়ের গোটা পরিবারটাই অপরাধ জগতের সাথে সম্পৃক্ত।
ইয়াবা সম্রাট খ্যাত তার ভাতিজা আমিন হুদার ৭৯ বছরের জেল হয় ২০১২ সালে। যদিও ২০২০ সালে কারাগারে তার মৃত্যু হয়। তবে ভাতিজা কারাগারে মৃত্যুবরণ করলেও চাচা থেকে গেছেন ঠিকই ধরা ছোঁয়ার বাইরে। বাংলাদেশের অপরাধ জগতের অন্যতম বড় নাম আজিজ মোহাম্মদ ভাই এত কুকর্মের সঙ্গে জড়িত থাকার পরও প্রশাসনের নাকের ডগা দিয়ে তিনি দেশ ছেড়েছেন একেবারে নিরাপদে, যাকে বলে সেফ এক্সিট। সে আজিজ মোহাম্মদ ভাই এখন থাইল্যান্ডে বসবাস করে পুরো পরিবার নিয়ে। তার আছে ৩ ছেলে আর ২ মেয়ে। আর তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই কিন্তু এখনো বাংলাদেশে এসে তাদের ব্যবসা দেখে যান। অর্থাৎ থাইল্যান্ডে আজিজ মোহাম্মদ ভাই থাকলেও তার ব্যবসা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বাংলার জমিনে। অথচ এই আজিজ মোহাম্মদ ভাই এহেন অপকর্ম নাই যে তিনি করেননি। যতবার সালমান শাহ ইস্যু আলোচনায় আসে ততবারই উঠে আসে এই আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম। ঠিক একই সঙ্গে তখনই উচ্চারিত হয় আরও একজন ভুক্তভোগী সেই প্রয়াত নায়ক সোহেল চৌধুরীর নাম। তারা দুজন সিনেমার নায়ক বলে হয়তো তাদের নাম একটু বেশি করে আলোচনায় আসে। ঠিক একই সঙ্গে পত্রিকার সম্পাদক সহ অসংখ্য মানুষকে নির্মমভাবে দুনিয়া ছাড়া করেছেন এই আজিজ মোহাম্মদ ভাই। অথচ চাইলেই প্রশাসন তাকে সঠিক বিচারের আওতায় আনতে পারত, শাস্তি দিতে পারত, কিন্তু সেটি হয়নি। বরঞ্চ হয়েছে তার উল্টোটা। তার ব্যবসা ঠিক কিভাবে এখনো বাংলার জমিনে পরিচালিত হয়, তার সম্পদ কিভাবে এখনো ফুলে ফেঁপে বাড়ছে এই বাংলার মাটি থেকে, অথচ এই পরিবারটা এসেছিল ভারত থেকে। সে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোটা পরিবারটাই আসলে বাংলাদেশে এত অপরাধ করেছে, কিন্তু কিভাবে যেন তারা পার পেয়ে যায়। এবার আরও একটা সময় এসেছে, আজিজ মোহাম্মদ ভাইয়ের যে সম্পদ আছে বাংলাদেশে তা দ্রুতই সরকারের আয়ত্তে নিয়ে নেওয়া উচিত। ঠিক একই সঙ্গে তাকে আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে কিভাবে থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থাও গ্রহণ করা উচিত। কারণ এমন একজন অপরাধী যদি বিচারহীনভাবে পার পেয়ে যায়, এর যে লজ্জার আর কিছু হতে পারে না। তবে আশার খবর, প্রয়াত সালমান শাহর মামলা আবারও আলোচনায় এসেছে এবং বাংলার জমিনে এই সালমান শাহর মামলার বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত অপরাধী যারা তারা শাস্তি পাবে, এই প্রত্যাশায় আমরা আছি। কারণ একটা জিনিস আপনি দেখেন, আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন যে আলোচনাটা আমি আগের ভিডিওতেও করেছি, এই ঘটনাকে তারাই শুধুমাত্র তা বলে তারা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। বাকি সবাই কেউই কখনো বলবে না যে এটা যে পরিকল্পিত কাণ্ড, সেটা সবারই জানা। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। আদালত তার সঠিক গতিতে এগোবে, প্রকৃত যারা অপরাধী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তবে এই মামলাটার আমরা আগের ভিডিওতে যে বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম, সেই ভিডিওটা চাইলেই আপনারা দেখতে পারেন। এই ভিডিও দেখার পর আমার কাছে মনে হয় না যে এই মামলার কারো কাছে কনফিউশন থাকতে পারে যে এটা আসলে পরিকল্পিত ঘটনা, পরিকল্পিতভাবেই যে সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা আর বুঝতে বাকি নেই কারোরই। আজিজ মোহাম্মদ ভাই ছিলেন মূল পরিকল্পনাকারী এবং সেই সাথে সালমান শাহর স্ত্রী সামিরা কিংবা তার শাশুড়ি তারা অবশ্যই জড়িত ছিলেন, যেটা আসলে মামলার অন্যতম আসামি রেজভির জবানবন্দিতে 1997 সালেই উঠে এসেছিল। ঠিক একই সঙ্গে 2017 সালে মামলার আরেক আসামি এবং মেকআপ আর্টিস্ট সেই রুবিও ফেসবুক লাইভে এসে স্বীকার করেছিলেন যে কিভাবে পরিকল্পিতভাবে ইনজেকশন দিয়ে অচেতন করে এরপর পরিকল্পিতভাবে সালমান শাহকে দুনিয়া থেকে বিতাড়িত করা হয়, দুনিয়া ছাড়া করা হয়। এরপরও এই মামলা বারবার করে পেছানো হয়েছে, মামলাকে ঠিক উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছে। তবে আমি বিশ্বাস করি, আমাদের যারা দর্শক আছেন, সাবস্ক্রাইবার আছেন, তারাও বিশ্বাস করেন যে এই ঘটনাটা আসলেই পরিকল্পিত ছিল। তবে যেহেতু আদালতে বিচারাধীন একটা মামলা, সেই মামলা সঠিক তদন্ত, সঠিক বিচারের মাধ্যমে সঠিক অপরাধীরা শাস্তি পাবে, এই প্রত্যাশাই করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।